আচ্ছা আচ্ছা, প্রথম থেকে আসি যে আমার স্কুল হচ্ছে হবিগঞ্জ সরকারি বয়েজ স্কুলে আর কি। এসএসসি এখানে, এইচএসসি হচ্ছে ঢাকায় বুয়েট কলেজে। তো এইচএসসির আগে একটা মজার ব্যাপার হয়েছিল, বা আমার জন্য আসলে দুঃখের ব্যাপার, যে এইচএসসি পরীক্ষার কিছুদিন আগে ট্রেন থেকে আমার সব নোট সহ দুইটা ব্যাগ চুরি হয়ে গেছিল। ঠিক আছে, তো ওইটার পরে হচ্ছে আমি ডিসিশন নিয়েছিলাম যে ঠিক আছে, আমি এইচএসসি এবার দিবই না, তাহলে মানে পার্থক্য করা শিওর, মানে আমার হচ্ছে ইয়া যে সব জোগাড় করি পরীক্ষার আগের দিন পড়ি, এরকম একটা ইয়া আর কি। বাকি বা স্টেপের স্টুডেন্টরা যা করে। তো যাই হোক, শেষ পর্যন্ত পরীক্ষা দিছি, কোন রকমে পাস করছি মোটামুটি একটা মার্কস নিয়ে। তো ওইটার পরে আমার এমন মার্কস আসছে যে আমার বুয়েটে পরীক্ষা দেওয়ার মতো পয়েন্টই ছিল না। আমার ইচ্ছা ছিল হচ্ছে বুয়েটের ইলেকট্রিক্যালে পড়বো। তো দেখা গেল যে বুয়েটে পরীক্ষা দেওয়ার মতো মার্কসই আমার আসে নাই ফিজিক্স এবং কেমিস্ট্রিতে। ঠিক আছে, তো ওই সময় আমি একটা লিস্টে করছিলাম যে আমি কোথায় কোথায় পড়তে পারি। তো সারপ্রাইজিংলি আমার আচ্ছা। লিস্টের লাস্ট নামটা ছিল হচ্ছে সাস্টের বিবিএ, যেহেতু আমি হবিগঞ্জ বাসা, সিলেটি। তো ওইটাতে অবশ্য ভর্তি হইলাম যে ঢাকা ভার্সিটিতে আমার হয়েছিল ডি ইউনিটে হয়েছিল বোধহয় ইকোনমিক্স বা এরকম কিছু একটা পাইতাম হয়তো। তো সেখানে না যে আমার মনে হলো যে না, আমার বাসার কাছেই থাকি, বিবেতেই ভর্তি হইলাম আর কি। আর সাস্টের আবার সারপ্রাইজিংলি এখানে আবার মানে বেশ সামনের দিকে রয়েছিল। আমি 2 নম্বর হয়ে গেছিলাম পরীক্ষাতে, 2 নম্বর হয়ে গেছিলাম। এটা একটা আজব ব্যাপার আর কি আমার জন্য, আসলে 2 নম্বর হওয়া উচিত হয় নাই আমার। এই আর কি। তো আমার আসলে এটাও খুব একটা এফোর্ট দিতে হয় নাই এখানে। বিপিও পড়ছি হচ্ছে, আমাদের জন্য একটা সুবিধা ছিল, আমাদের বিপিএর আমরা 6-7 জন একসাথে থাকতাম। প্লাস অন্যদিকেও বাইরে যারা থাকতো, সুদীপ, তানভীর, মাহফুজ, এরা সবসময় আমাদের মেসে আসতো। মানে দেখা যেত কি যে আমাদের গ্রুপ ডিসকাশন করে ঘরে পড়তাম, যে কারণে আমাদের পড়ার সময় আমাদের কোনো মানে কোন রকম কোনো চাপ আমরা ফিল করি নাই। মানে গল্প করতে করতে পড়া হয়ে যাচ্ছে, এরকম একটা জিনিস ছিল আর কি। এইটার রেজাল্টটা আমি বিবিএ তে হয়তো মোটামুটি একটা মার্ক ছিল, কিন্তু এটা আমার ভালো হয়েছে যেটা আমার এমবিএ করার সময়। আমি এই বিবিএ করার পরে ডিসিশন নিয়েছিলাম যে আমি বিবিএ আর সাস্টে করবো না, এমবিএ বাইরে কোথাও করে নিবো পরে। তো এমবিএ করছিলাম আমি পরে হচ্ছে ঢাকা ইউনিভার্সিটিতে অ্যাকাউন্টিং আর কি। তো ওইটা পড়ার সময় আমি দেখলাম যে আমার যে ডিসকাশন যেগুলো করছিলাম সেই 1-1 বা 1-2 তে, সেটা আমার এমবিএ তে আর পড়তে হয় নাই। মানে ডিসকাশনটা এরকম মাথার মধ্যে গেঁথে যায় আর কি। এটা একটা আমার জন্য এটা একটা সুবিধা হয়েছিল। সেম আবার এমবিএ করার সময় মানে জবও জয়েন করবো এরকম প্ল্যান আমার ছিল না। আমার ইচ্ছা ছিল কিছু একটা বিজনেস করবো। মানে এখনো ইচ্ছা আছে, এখনো ইচ্ছা হারাই নাই। আমি টুকটাক চেষ্টা করছি এদিক ওদিক, খুব একটা কিছু করতে পারি নাই। আহ, এটা হচ্ছে যে এমবিএ এর থার্ড সেমিস্টার এমন হয়, ব্যাংকে পরীক্ষা দিয়েছিলাম, ব্যাংকে হয়ে গেছে। তো হয়ে গেছে যেহেতু ব্যাংকে জয়েন করছি, তো তখনও ইচ্ছে ছিল যে আমি হয়তো জব কয়েক বছর পরে ছেড়ে দিয়ে বিজনেস করবো। তো সমস্যা হচ্ছে জবে জয়েন করলে কিন্তু প্রথমে একটা ভালো স্যালারি পাওয়া যায়, হ্যাঁ। তো ওইটা ছেড়ে বিজনেসে সুইচ করাটা টাফ হয়ে যায়। তো এই জন্য আমি এখন বলি যে আসলে জব পাওয়া উচিত লাইফস্টাইল। না। যারা বিজনেস করতে আছে তারা জব না করে 2 বছর চেষ্টা করুক আগে, মানে যদি সম্ভব হয়, যদি ফ্যামিলি সাপোর্ট করে অবশ্যই। কারণ সবার তো ফ্যামিলি সাপোর্ট থাকেও না, এরকম অনেকে হয়তো বাধ্য হয় জবে জয়েন করতে। এই আর কি। তারপর ব্যাংকেই মানে জব যখন করবো ঠিক করলাম, তখন আবার আমার প্ল্যান ছিল যে হ্যাঁ, ব্যাংকেই করবো আর কি। কারণ ওই সময় হচ্ছে কি যে ব্যাংকগুলোতে একটা পরীক্ষা দিয়ে ঢোকার মতো একটা ছিল আর কি। আর আমাদের ব্যাচে মোটামুটি জোয়ারের মতো ছিল যে সবাই আমরা ব্যাংকেই ঢুকবো, এরকম একটা ছিল আর কি। আমরা মনে হয় 25-30 জন ব্যাংকে ঢুকছি। এক্স্যাক্টলি, আপনাদের ব্যাচে অনেক হ্যাঁ, ব্যাংক আমাদের ব্যাচের আছে। 25 জন না হলে মিনিমাম 20 জন আমরা এমপিও হয়ে 2009 এই বোধহয় জয়েন করছিলাম, 9 বা 10-এ। এই আর কি। ভাই আপনার মেজর কি ছিল, মেজর আমার সাবজেক্ট কি ছিল? বিবিএ তে তো ছিল ফাইন্যান্স, আর এমবিএ তে হচ্ছে অ্যাকাউন্টিং। ওকে। আচ্ছা, এইগুলো ছেড়ে এখন আসি আমাদের বিবি অ্যালামনাইদের ব্যাপারে আসি। তো ইনিশিয়ালি যেটা করি যে আমাদের আসলে মেন্টরশিপ সিস্টেমের কিছু নাই আমাদের জন্য। নাই, মেন্টরশিপ সিস্টেমটা খুব জরুরি। মানে আমাদের যে কেউ বলবে যে তোমরা এটা করো বা এটা করো না, এই জিনিসটা কিন্তু আমরা পাই নাই। তো অ্যালামনাই যারা আছি আমরা কিন্তু জুনিয়ররা চাইলেই কিন্তু আমাদের কাছ থেকে সেটা নিতে পারতো, আমাদের অ্যাডভাইস নিতে পারতো বা মেন্টরশিপ যেটাই বলো। কিন্তু এই স্কোপটা কিন্তু আমরা দিতে পারতেছি না, অ্যালামনাই সেটা দেওয়া উচিত ছিল। আমরা কিন্তু এখনো পর্যন্ত সেই স্কোপটা ওদেরকে দিতে পারি নাই। তো তোমাদের কাছে এক্সপেকটেশন থাকবে যে তোমাদের কাছে শুরু হইলো, যে এই কানেকশনটা তোমরা করে দাও। এক্সিস্টিং স্টুডেন্টরা যেন এই সাপোর্টটা পায় আপনাদের কাছ থেকে, যে সে কি করবে কি করবে না, সে বিদেশে যাবে, স্কলারশিপ কিভাবে পাবে,
বা পাশাপাশি যে বিভিন্ন প্রফেশনাল ডিগ্রি এগুলোর ব্যাপারে কিন্তু আমরা জানতাম না। সিএফএ, সিএমএ, এসিসিএ, পিএমপি এইসব কি আমরা তখন জানতাম না। আমরা পাস করার ৩-৪ বছর পরে জানছি আর এগুলা তো আমরা করতে পারতাম। তো এক্সিস্টিং স্টুডেন্টরা যারা আছে তারা হয়তো আসলে 4th ইয়ারে ওঠার পর থেকে এইসব প্রফেশনাল ডিগ্রি গুলার ব্যাপারে খোঁজখবর নেওয়া উচিত বা শুরু করে দেওয়া উচিত। যেটা ওদের ক্যারিয়ারে পরে কাজে আসবে। যদি জবও করে কাজে আসবে, যদি ব্যবসাও করে তাও কাজে আসবে। এই আরকি। এক্স্যাক্টলি ভাই। আর ২ নাম্বার যেটা অ্যালুমনাই কাছে আমার এক্সপেকটেশন থাকবে যে অ্যালুমনাই আমরা কেন করি? যে আমাদের আসলে যারা একটা স্টেজে চলে আসছি, আমরা কিন্তু মোটামুটি কানেক্টেড। মানে আমি এখনো অনেক জুনিয়রদের সাথে কানেক্টেড। কিন্তু এরকম খুব আমরা অল্প কয়েকজন। মানে এটা সবারই হওয়া উচিত যে কানেক্টিভিটিটা থাকুক। তো কানেক্টিভিটির জন্য রেগুলার প্রোগ্রাম, ছোট, ছোট প্রোগ্রাম মানে বড় প্রোগ্রাম না হোক, ছোট, ছোট প্রোগ্রাম, ছোট, ছোট গেট টুগেদার। সাথে হচ্ছে কিছু ট্যুরের যদি এরেঞ্জ করা যায়। মানে প্রতি বছরে যদি একটা না হয়, প্রতি ২ বছর অন্তত একটা ইন্টারন্যাশনাল ট্রিপও যদি এরেঞ্জ করা যায়। খেয়াল করো যে ভালো, ভালো ইউনিভার্সিটি যেগুলো আছে তারা কিন্তু অ্যালুমনাই পেজে এই যে ওরা যে ঘুরতে যায়, অ্যালুমনাইরা যে ঘুরতে যায় বিভিন্ন জায়গাতে এই ট্রিপ গুলোর ছবি থাকে। অ্যালুমনাইয়ের ওয়েবসাইট গুলোতে আমি দেখছি আরকি একসময়। আর এটা হলে একটা সুবিধা যেটা হয় যে কানেক্টিভিটি মানে গেট টুগেদার থেকে যতটুকু না আন্ডারস্ট্যান্ডিং ভালো হয়, তার থেকে একটা ট্রিপে গেলে অনেক বেশি কাছাকাছি যাওয়া যায়। ইন্টিমেসি অনেক বাড়ে। তো এটার আরেকটা বলবো যে আমরা যখন ফুড বেস যখন জয়েন করছিলাম, মানে ডিবেটে আরকি ঢুকছিলাম যখন, আমাদের রিসেপশন হয়েছিল একটা ট্রিপের মাধ্যমে মাধবকুণ্ডতে। তো ওই ট্রিপে আমাদের জন্য যেটা সুবিধা হয়েছিল আমরা ওই একদিনে এক ধাক্কায় আমাদের ফার্স্ট, সেকেন্ড, থার্ড সবার সাথে আমরা একদম মানে মোটামুটি খুব ভালোভাবে পরিচিত হয়ে গেলাম। যেটা আমাদের পরবর্তীতে পুরো ৪ বছর ৫ বছর যতদিন ছিলাম ওদের সাথে মানে খুবই ক্লোজ ছিলাম আমরা। যেটা আমরা এখনো পর্যন্ত কন্টিনিউ এই আরকি। তো এরকম ট্রিপের অ্যারেঞ্জ আমি করব দাবিই থাকবে আসলে। তোমাদের সময় যদি নাও হয় তোমরা এরকম গেটআপ সেটআপ দিয়ে যাও যেন তোমাদের পরে যারা আসবে তারা যেন এটা কন্টিনিউ করতে পারে। যে ইন্টারন্যাশনাল না হোক ন্যাশনাল ট্রিপ। ন্যাশনাল মানে ক্রস বর্ডার দরকার নাই। আমার ঢাকা থেকে কক্সবাজারে যাই না বা খুলনায় যাই না। তো খুলনাতে যদি একটা ট্রিপ দেই ৩-৪ দিনের একটা বোট ট্রিপ দেই, ওটাতে হচ্ছে আমাদের আন্ডারস্ট্যান্ডিং ও একজনের সাথে আরেকজনের সাথে বাড়বে প্লাস আইডিয়া শেয়ারিংটাও হবে। ঠিক আছে? আর অ্যালামনাইদের জন্য যতটুকু দরকার তার চেয়ে বেশি দরকার এক্সিস্টিং স্টুডেন্টদের জন্য। আমার কাছে যেটা মনে হয়েছে এখন পর্যন্ত যে এদেরকে আমরা খুব বেশি কিছু না দিতে পারি। এটলিস্ট ইন্টার্নশিপটা তো আমরা দিতেই পারি। এখানে আমার একটু খালেদ ভাইয়ের কাছে আমার একটু প্রশ্ন থাকবে যে এতদিনেও কিন্তু খালেদ ভাই বা কোনো স্যারের কাছ থেকে কিন্তু আমি কখনো কোনো ফোনও পাই নাই যে রিজু আমার এই স্টুডেন্টটার জন্য তুমি একটা ইন্টার্নি জোগাড় করে দাও। অথচ সব স্যারদের সাথে কিন্তু মানে ভালো রিলেশন ছিল, এখনো যোগাযোগ আছে। কিন্তু স্যাররা কখনো আমাদেরকে এটা বলেন নাই। জানি না কেন হয়তো স্টুডেন্টরা জোগাড় করে ফেলে। কিন্তু আমার প্রায়ই দেখা যায় যে স্টুডেন্টদের আমার কাছে মনে হয় যে তারা মানে দিশা পাচ্ছে না আরকি যে ইন্টার্নশিপ খুব ইম্পোর্টেন্ট কিছু না। মানে জোগাড় করা খুব ইজি। তো তারপরেও মানে তারা তো মাত্র জবে জয়েন করবে, টেন্স থাকে। এরকম টেনশন আসলে নেওয়ার দরকার নাই তাদের। এরকম কিছু করা যায় কিনা যে ডিপার্টমেন্ট থেকে অ্যালুমনাইয়ের কাছে ১৫টা বা ২০টা সিভি দিয়ে দিবে। ইন্ডিভিজুয়াল দরকার নাই। ডিপার্টমেন্ট থেকে ১৫-২০টা অ্যালুমনাইয়ের কাছে দিয়ে দিবে, প্রেসিডেন্টের কাছে দিয়ে দিবে। তারা হচ্ছে প্লেস করবে। যে এক্স স্টুডেন্ট যারা আছে তাদের কাছে প্লেস করবে। এরকম কিছু করা যায় কিনা? এই দাবিটা থাকবে। আর লাস্ট দাবি যেটা থাকবে যে রিউনিয়ন তো আমরা খুব আশা করছিলাম গত বছর রিউনিয়ন হবে। যা হোক এটা হয় নাই। তো যদি সম্ভব হয় এবার এটা অ্যারেঞ্জ করা যায় কিনা? এবার যদি নাও হয় সেম তোমরা শুরু করো, প্রসেস শুরু করো। মানে স্পন্সরশিপের জন্য দৌড়াদৌড়ি শুরু করো। অ্যারেঞ্জ না হয় পরের কমিটি এসে পরের মার্চে করবে বা যখন সুবিধা হয় সবার যেরকম সুবিধা তখন করবে। ডাজন্ট ম্যাটার। মানে একটা কমিটি একটা কিছু করতে চাইলে পরের কমিটিও যেন সেটা কন্টিনিউ করা যায়। এই সিস্টেমটা চালু থাকুক। এই আরকি। থ্যাংক ইউ। আমার একটা আমার একটা কুইক কোয়েশ্চেন আছে ভাই আপনার কাছে। আপনি তো আপনার সময়টায় বিশেষ করে অ্যালামনাইদেরকে উদ্বুদ্ধ করছেন রেজিস্ট্রেশন করার ব্যাপারে এবং ইউ ডিড এ গ্রেট জব অন রেজিং ফান্ডস অফ অ্যালামনাই অ্যাসোসিয়েশনস এন্ড আলহামদুলিল্লাহ এখন আমাদের একটা ভালো ফান্ড আছে। ওইটা আপনি সবাইকে পার্সোনালি নকও করছেন। এটার স্টোরিটা একটু বলেন সো দ্যাট এটা যেহেতু একটু ভিডিও হচ্ছে এন্ড আর্কাইভ থাকবে ইনশাআল্লাহ। সো কিভাবে ধরেন ফিউচার লিডার্সরা ক্যান ওয়ার্ক অন দিস এবং এইভাবে ফান্ড রেজ করতে পারে। আচ্ছা ওই সময় আমাদের বছর যেটা ছিল এর আগের বছর ছিল কিন্তু জুম্মন ভাইরা ছিল কিন্তু করোনার সময় ছিল। মানে পুরা ১ বছর কিন্তু মানে
কারোর সাথে কেউ মিটই করতে পারতেছিলাম না, এরকম একটা পজিশন ছিল। তো এর পরের বছর আমরা যখন আসলাম, আমাদের সময় ৩-৪ মাস ছিল করোনার ইয়া, বাট বাকি সময়টা কিন্তু সবাই উদ্গ্রীব ছিল, মানে একজন আরেকজনের সঙ্গে দেখা করার জন্য, মিট করার জন্য। এটা একটা প্লাস পয়েন্ট ছিল আমাদের জন্য। আর আরেকটা প্লাস পয়েন্ট আমরা ক্রিয়েট করে নিয়েছি আসলে, ব্যাচের সাথে ব্যাচের একটা কম্পিটিশনের মতো, একটা ফাংশনাল একটা কম্পিটিশন, যে কোন ব্যাচের বেশি রেজিস্ট্রেশন করানো যায়। আমার সম্ভবত 7th ব্যাচ বোধহয় সবচেয়ে বেশি করছিল, মানে 7 ব্যাচে যারা ছিল আমাকে চ্যালেঞ্জ করছিল যে ভাই আপনাদের থেকে আমরা বেশি করব। আমি বললাম আচ্ছা, মানে আমার একটা ইয়া ছিল যে আমাদের ব্যাচে 25-30 জন করবে, এমনিতে রেজিস্ট্রেশন করবেই। তো আমি বুঝলাম ঠিক আছে, এর চেয়ে বেশি করে দেখাও। তো 7 ব্যাচ করছিল, আর সম্ভবত 10 ব্যাচ। এরকম বেছে বেছে কম্পিটিশন করানোতে একটা ফানও হইলো, মজা হইলো। আর এটার মাধ্যমে একটা আমাদের মানে আপনি একটা কম্পিটিশন, ইনার কম্পিটিশন তৈরি করতে পারছেন। কারণ অ্যালামনাই যেটাই হোক আনঅফিসিয়ালি আসলে হয় না, অফিসিয়াল মেম্বার থাকতে হয়। সব অ্যালামনাই অফিসিয়াল মেম্বার না থাকলে তো আসলে হবে না, এটা এক্স্যাক্টলি। বাড়াইতেই হবে, কিছু করার নেই। এই আর কি। ভাই একটা ফলো আপ কোশ্চেন আছে এই কোশ্চেনে, সেটা হচ্ছে আহ, ধরেন একদম নতুন যে অ্যালামনাই হচ্ছে, কথা কথা এখন তো অলমোস্ট 25th ব্যাচ খুব সম্ভবত পড়তেছে। সো নতুন যে অ্যালামনাই হবে, কারণ কালকে বা আগামী বছর যে অ্যালামনাই হবে, ও আসলে কেন অ্যালামনাই অ্যাসোসিয়েশনের মেম্বার হবে? যদিও এটা খুবই একটি মানে ধরেন আমি কেন হব আমি জানি, বাট ধরেন মাসের জন্য আর কি, একদম ফ্রেশার্সদের জন্য, যে ও কেন অ্যালামনাই অ্যাসোসিয়েশনে টাকা দিয়ে আচ্ছা অ্যালামনাই অ্যাসোসিয়েশনের মেম্বার হবে? আচ্ছা, দুইটা কারণে। একটা তো হচ্ছে অবশ্যই যে আমরা ভার্সিটি থেকে বের হয়ে যাওয়ার পর ভার্সিটির সাথে কানেক্টেড থাকার একটাই ওয়ে অ্যালামনাইয়ের মেম্বার হওয়া। আর নাহলে কিন্তু মানে ভার্সিটির সাথে আমাদের আর কোন রকম কোনো রিলেশন রইলো না। বাট অ্যালামনাইয়ের মাধ্যমে আমি ভার্সিটির সাথে আমার রিলেশনটা রইলো। আর সেকেন্ড হচ্ছে নিজেদের স্বার্থে। যে আমার কথাই বলি, আমার একবার আমাদের 6th ব্যাচের নাহিয়ান আমাকে একবার নক করছে যে ভাই আপনার সিভিটা দেন, যে কেন কি হয়েছে, আমাদের ব্যাংকে একটু সাবমিট করবো। সে কিন্তু আমার জুনিয়র, কিন্তু সে আমার সিভি সাবমিট করছিল এবং ইন্টারভিউতে আমি গেছিলাম, যদিও শেষ পর্যন্ত আমি এখানে জয়েন করি নাই। বাট অ্যালামনাইয়ের মাধ্যমে কিন্তু আমি এই প্ল্যাটফর্মটা পাইছিলাম। হ্যাঁ, তো এখন একদম জুনিয়র যে অ্যালামনাই আসবে, সে যদি এখন মাহফুজের সাথে বা রুবেলের সাথে যদি পরিচিত হয় বা জুপন ভাইয়ের সাথে যদি পরিচিত হয়, মানে ওনাদের সাথে পরিচিত থাকতে ওনাদের মাথায় থাকবে যে হ্যাঁ, কখনো যদি ওনাদের কাছে কোনো প্রস্তাব আসে যে হ্যাঁ এই ব্যাংকে একটা অপরচুনিটি আছে বা এই এমএনসি তে এরকম একটা স্কোপ আছে, আচ্ছা আমি ওই ছেলেটাকে বা ওই মেয়েটাকে বলি, ওর তোমার সিভিটা দাও। মানে এটা কানেক্টিভিটির জন্য খুবই জরুরি, এটা মানে প্রজেক্টের জন্য খুবই জরুরি। শুধু এটুকু যদি নাও হয়, অ্যাটলিস্ট মানে সিনিয়রদের কাছ থেকে সিনিয়ররা কি কি ভুল করছিল, যেটা এখন জুনিয়রদের করার দরকার নাই, সেইটুকু এটলিস্ট এরা জানতে পারবে। ঠিক আছে, যে আমরা কি কি প্রবলেম ফেস করছিলাম, এই প্রবলেম গুলো তো আমাদের জুনিয়রদের ফেস করার দরকার নাই। মানে এটা তারা চাইলেই কিন্তু আমি যে প্রবলেম ফেস করছি এটা কিভাবে কাটানো যায় সেটা তারা আমাদের কাছে শুনেই তারা একটা ডিসিশন নিতে পারে এগুলোর জন্য। এই তো এই দুটোই আসলে মেইনলি প্রফেশনাল কারণে লাগবে, কানেক্টেড এক্স্যাক্টলি। থাকার জন্য লাগবে। এই সো আলটিমেটলি যদি বলি সেটা হচ্ছে নেটওয়ার্কিংটা। নেটওয়ার্কিং, এন্ড নেটওয়ার্কিং আসলে দুনিয়া চলে না, শুধু এটা। এক্স্যাক্টলি, এক্স্যাক্টলি। থ্যাংক ইউ সো মাচ রিজু ভাই, আপনাকে এক্সট্রা একটু কোশ্চেন হ্যাঁ, না করছি। থ্যাংক ইউ। সো থ্যাংক ইউ।